আসসালামু আলাইকুম। আমার একদা দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরিণতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি। এর আগে আমরা এর 6টি অংশ শেষ করেছি। আজকে হচ্ছে পার্ট 7। আমরা জাতিসংঘ সম্পর্কে আলোচনা করব। যেহেতু জাতিসংঘ ছোট টপিক না, বেশ বড়ই। আমরা অন্য যে সংগঠনগুলো পড়েছিলাম তার থেকে তুলনামূলক এটা অনেক বেশি বড় এবং গুরুত্বপূর্ণ বটে, যার জন্য এই জাতিসংঘটা পড়াতেও হয়তো আমার একাধিক ক্লাস প্রয়োজন হতে পারে। যাই হোক, এখন তাহলে চলো শুরু করি। জাতিসংঘ সম্পর্কে আজ আমরা পড়ব। আচ্ছা, জাতিসংঘ সম্পর্কে তোমরা সবাই পরিচিত। আমাদের আন্তর্জাতিক বিশ্বে বা বিশ্ব পরিমণ্ডলে একমাত্র যে সংস্থাটা এখন পর্যন্ত বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং নিরাপত্তা রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সেটি হচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার মহান উদ্দেশ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি ন্যূনতম সার্থক কোনো প্রতিষ্ঠানকে ধরি তবে সেটা হচ্ছে জাতিসংঘ। তবে জাতিসংঘের প্রতিষ্ঠাটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। আমরা ইতিহাস যখন পড়েছিলাম তখন তোমরা ইতিহাসে দেখেছিলে যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে বিশ্বের মানুষকে এতটা চিন্তিত করে তোলে যে বীভৎসতার ধ্বংসলীলা, মানুষ তারা ভীত হয়ে বিশ্ব নেতৃত্ব চাইছিল যেন আরও একটি বিশ্বযুদ্ধ না লাগুক, এবং এই চিন্তা থেকে যুদ্ধ পরিহার করার জন্য সমগ্র বিশ্বের জাতিসমূহকে একত্রিত করবার জন্য 1920 সালের 10 জানুয়ারি প্রথম যে শান্তি সংক্রান্ত যে প্রতিষ্ঠানটি, শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। কিন্তু জাতিপুঞ্জ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল যে আরও একটি বিশ্বযুদ্ধকে অ্যাভয়েড করা, কিন্তু সেটি করতে সফল হয় নাই। আমরা যেটার প্রমাণ পাই তার ঠিক 21 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তার মানে জাতিপুঞ্জ ব্যর্থ হয়। এবং জাতিপুঞ্জের ব্যর্থতাই বিশ্বের নেতৃবৃন্দকে আরও একবার ভাবতে বাধ্য করে যে আমাদের একটা শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজন, একটা শক্তিশালী সংগঠন যেখানে বিশ্বের সব নেতৃবৃন্দ একত্রিত হবে এবং বিশ্ব শান্তির শপথ নেবে এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য সবাই প্রচেষ্টা চালাবে। তো সেই লক্ষ্য থেকে মূলত জাতিসংঘের প্রতিষ্ঠা। জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার জন্য এর নাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ ইংরেজিতে বলে ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও বা সংক্ষেপে ইউএন। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা, ভয়াবহতা, মানুষের মনে যে শান্তি লাভের ইচ্ছা জাগ্রত করে তা থেকে উৎপত্তি লাভ করে 10 জানুয়ারি 1920 সালে লিগ অফ নেশনস। তারপর মাত্র 21 বছর পরেই সমগ্র পৃথিবী আরও একটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হয় এবং একই সাথে 1938 সালের মধ্যে লিগ অফ নেশনস অনেকাংশে বিলুপ্ত হয়ে যায়। ফলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন আমরা জাতিসংঘ যে ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়েছে তার পটভূমিটা দেখব। জাতিসংঘ প্রতিষ্ঠার যে পদক্ষেপগুলো, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তোমরা জানো যারা কিনা মিত্রশক্তি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন। ব্রিটেনের যারা নেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের তখন ছিল রুজভেল্ট এবং ব্রিটেনের চার্চিল, এরা মূল উদ্যোগটা নিয়েছিল। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ বলা হয়ে থাকে লন্ডন ঘোষণাকে। 1941 সালের 12 জুন জার্মানি যখন ব্রিটেন আক্রমণের ফলে ইউরোপের 9টি প্রবাসী সরকার সহ আর কয়েকটি রাষ্ট্র বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য লন্ডন ঘোষণা প্রদান করে। 1941 সালে অগাস্ট মাসে আটলান্টিক মহাসাগরে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট একটি জাহাজে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয় এবং 14 আগস্ট তারা দীর্ঘ আলোচনার পর আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ ঘোষণা করে। প্রথমে 26টি রাষ্ট্র এবং পরে 21টি রাষ্ট্রেতে স্বাক্ষর দান করে। আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হবার পর 1943 সালের ডিসেম্বরে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পররাষ্ট্রমন্ত্রীগণ মস্কো ঘোষণাপত্রে স্বাক্ষর করে। মস্কো ঘোষণাপত্রের 4র্থ এবং 7ম ধারায় সর্বপ্রথম জাতিসংঘ শব্দটি বা নামটি উল্লেখ করা হয় এবং এর উদ্দেশ্য কী হবে, এটা ভবিষ্যৎ যে কর্মপন্থা সে সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা কয়েকটা রাষ্ট্রের কথা বললাম মস্কো ঘোষণাপত্রে, যে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এরা কিন্তু সবাই কিন্তু, চীন বাদ দিলে বাকি সবাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় যারা মিত্রশক্তি ছিল, মিত্রশক্তির সদস্যরাই কিন্তু জাতিসংঘের মূল প্রবক্তা বা প্রতিষ্ঠার পেছনে যারা অ্যাক্টর
আচ্ছা, মস্কো ঘোষণাপত্র তাহলে 1943 সালে, এটা গুরুত্বপূর্ণ কারণ এটা চতুর্থ সপ্তম ধারায় জাতিসংঘ নামটি পাওয়া যায়। এরপর জাতিসংঘ সনদটা প্রণয়নের জন্য বেশ আরও কয়েকটি সম্মেলন পাই। এখানে জায়গা সংকুলন না হবার কারণে আমি মাঝখানে 2টা সম্মেলন বাদ দিয়েছি। সান ফ্রান্সিসকো সম্মেলনের পূর্বে আটলান্টিক সনদ হয় এবং ডাম্বারডোনোক্স সম্মেলন এবং ইয়াল্টা সম্মেলন হয়। এখানে ডাম্বারডোনোক্স আর ইয়াল্টা সম্মেলন মেনশন করতে পারিনি, যাই হোক তোমাদের বইয়ে লেখা আছে। ডাম্বারডোনোক্স সম্মেলন হয় 1944 সালের 21শে অগস্ট। 1944 সালের 21শে অগস্ট ওয়াশিংটনের ডাম্বারডোনোক্সে, এটা একটা স্থানের নাম। এখানে প্রথম পর্যায়ে হচ্ছে 21 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে, এবং দ্বিতীয় পর্যায়ে 29 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর চীন, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে 4টি বৃহৎ শক্তি সংগঠনের প্রস্তাবিত লক্ষ্য, কাঠামো, কার্যাবলী সম্পর্কে একমত হয়। এই সম্মেলনে বিশ্ব সংগঠনের নামকরণ করা হয় জাতিসংঘ। এরপর হয় ইয়াল্টা সম্মেলন। ঠিক তার পরের বছরই 1945 সালে ফেব্রুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টা এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, যার জন্য এর নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, সোভিয়েত প্রধানমন্ত্রী স্ট্যালিন অংশ নেয়। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র ভেটো প্রদান করার ক্ষমতা দেওয়া হবে, তাদের নিরাপত্তা পরিষদের ভোটদানের পদ্ধতি এই সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এই সম্মেলন 1945 সালের 25 এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলন হবে, তার রূপরেখা প্রণয়িত হয়। অর্থাৎ সান ফ্রান্সিসকো তারা মিলিত হবে, তার জন্য তারা একটা পূর্ব পরিকল্পনা করে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী 1945 সালের 26শে জুন সান ফ্রান্সিসকোতে সম্মেলন হয়, এবং সেই সম্মেলনে বিশ্বের 50টি দেশের প্রতিনিধি একত্রিত হয় সান ফ্রান্সিসকো শহরে। সেখানে এই সম্মেলনে তারা একত্রিত হয়ে যে প্রস্তাব আনে, সে সকল প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের উপর ছোট গ্রুপ, বিভিন্ন বড় গ্রুপের মধ্যে আলোচনা হয়। দীর্ঘ 2 মাস ধরে সেই আলোচনা চলতে থাকে। এরপর 111 অনুচ্ছেদ বিশিষ্ট জাতিসংঘ সনদ প্রণীত হয়। জাতিসংঘ সনদ প্রণীত হবার পর এরপর হচ্ছে সাইন করার পালা, এটা স্বাক্ষর করার কাজ শুরু হয়। এরপর দেশের 50টি দেশ এই মূল সনদে স্বাক্ষর করে, এবং 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘে সনদে স্বাক্ষর করে। অর্থাৎ জাতিসংঘের প্রাথমিক সদস্য ছিল এই 51টি সদস্য রাষ্ট্র। এরপর 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদ কার্যকর হয়, এবং এর মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যার জন্য প্রতি বছর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করে থাকে পুরো বিশ্বব্যাপী। আচ্ছা, তাহলে আমরা এখানে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনের জন্য কিছু কি ইনফরমেশন জেনে নিই। প্রাথমিক সদস্য ছিল 51টি। 51টি হচ্ছে 51তম রাষ্ট্র পোল্যান্ড। প্রথমে 50টি ছিল, কিন্তু প্রাথমিক সদস্য 51টি। পোল্যান্ড 51তম দেশ। বর্তমান সদস্য 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের ভাষা 6টি: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ। কিন্তু সচিবালয়ে শুধু 2টি ভাষা ব্যবহৃত হয়, ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, যুক্তরাষ্ট্রে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10ই জানুয়ারি 1946 সালে লন্ডনে। এখানে যে মানচিত্রটি দেওয়া আছে, এখানে যে ব্লু কালার, স্পেশালি স্কাই ব্লু কালার যে অংশগুলো কভার করছে, এই পুরোটা হচ্ছে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ, অর্থাৎ 193টি রাষ্ট্রকে মেনশন করা হচ্ছে। তাহলে বুঝছো যে আমাদের পুরো বিশ্বের কিন্তু বলতে গেলে 95% কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্ররাই কভার করে ফেলছে। এখানে জাতিসংঘের আসলে পরিধিটা বোঝা যাচ্ছে। জাতিসংঘের পতাকাটা দেখো, খুবই সুন্দর। জাতিসংঘের পতাকার রং হালকা নীল, মাঝখানে সাদা বৃত্ত, আর সেই সাদা বৃত্তের মাঝে জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের উদ্দেশ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এটা 3-এর জন্য এবং 4-এর জন্য লাগতে পারে। স্পেশালি এটা 3-এর জন্য লাগবে বলে আমার মনে হয়। প্রয়োগের ক্ষেত্রে তো ফাইন্ড আউট করার কথা যদি বলা থাকে যে জাতিসংঘ উদ্দীপকে কোন সংস্থাটির কথা বলা হয়েছে, উক্ত সংস্থাটির উদ্দেশ্যসমূহ লিখো। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্যগুলো জানতে হবে। বইয়ে ডিটেলস লেখা আছে, এখানে সংক্ষেপে দেওয়া আছে যে জাতিসংঘ যে মূল উদ্দেশ্যগুলো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল: বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, তারপর বিভিন্ন জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘনিষ্ঠতর করা, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা, আন্তর্জাতিক মৌলিক মানবাধিকারসমূহ প্রতিষ্ঠা করা, মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা, মানবাধিকার সংরক্ষণ করা এবং বিশ্বে সৌভ্রাতৃত্বমূলক পরিবেশ সৃষ্টি করা।
এখন আমরা জাতিসংঘের যে মূল অঙ্গ সংগঠন আছে, মোট 6টি অঙ্গ সংগঠন আছে, সেই সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত হচ্ছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা UNGA। দ্বিতীয়ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা সংক্ষেপে UNSC। এটাতে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গ সংগঠন থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা হয়ে থাকে সাধারণত নিরাপত্তা পরিষদ। আচ্ছা, এরপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, এটাকে বলা হয় সংক্ষেপে ইকোসক। চতুর্থত অসি পরিষদ, যেটা বর্তমানে খুব একটা কার্যকর নয়। 5 আন্তর্জাতিক আদালত বা ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা 2 স্টার দিলাম। এটা গুরুত্বপূর্ণ, তবে নিরাপত্তা পরিষদ থেকে কম গুরুত্বপূর্ণ। আর 6 হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। এই হচ্ছে জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন। বড় প্রশ্ন যদি আমাদের পড়তে হয় তাহলে আমরা নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং আন্তর্জাতিক আদালত পড়ব। তবে বোর্ড প্রশ্নগুলোর আলোকে আমি দেখেছি যে সাধারণত বলে থাকে যে তুমি যে কোনো একটি অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা করো। সেক্ষেত্রে যেহেতু নিরাপত্তা পরিষদ থেকে স্পেসিফিকভাবে প্রশ্ন আসতে দেখেছি বোর্ডে, তাই যদি একটি অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা করতে হয় সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদটা যদি পড়ে নাও তাহলে তোমাদের একসাথে দুই ধরনের প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। তার জন্য আমি বলবো যে নিরাপত্তা পরিষদ খুব ভালোভাবে পড়বে, এরপর সাধারণ পরিষদ আর আন্তর্জাতিক আদালত মোটামুটি পড়বে। আর তোমরা জানো যে আমাদের ইতিহাসে জাতিসংঘ আমরা পুরো একটা চ্যাপ্টার পড়েছি। এখানে তো শুধু একটা টপিক, সেখানে আমাদের পুরো চ্যাপ্টারই ছিল জাতিসংঘ। সেখানে আমরা ইলাবোরেটলি জাতিসংঘ সম্পর্কে আলোচনা করেছি। সুতরাং আমার মনে হয় তোমাদের জন্য এইটা খুব সহজ হবে, এই টপিকটা খুব কম্পারেটিভলি সহজ হবে এবং এক পড়াতে তোমাদের ইতিহাস আর সিভিক্স দুইটা কভার হয়ে যাবে। প্রথম যে সংগঠন সাধারণ পরিষদ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, সেটা এখন জানবো। দেখো এখানে লোগোটা দেওয়া আছে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। এর সদস্য 193টি, অর্থাৎ জাতিসংঘের যে কয়টি সদস্য আছে এরা প্রত্যেকেই সাধারণ পরিষদের সদস্য। এই সভাস্থল হচ্ছে নিউ ইয়র্কে। একটি রাষ্ট্র সাধারণ পরিষদে 5 জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে প্রত্যেক সদস্য রাষ্ট্র একটি ভোট দিতে পারে। নিয়মিত অধিবেশন বছরে একবার বসে, সাধারণত সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর প্রথম মঙ্গলবার। আর প্রথম অধিবেশন 1946 সালের 23 অক্টোবর থেকে 16 ডিসেম্বর। আর প্রত্যেক অধিবেশনে একজন করে সভাপতি নির্বাচিত হয়ে থাকে। সাধারণ পরিষদের কার্যাবলী দেখে নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের কাজগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, অভ্যন্তরীণ কাজ এবং বাহ্যিক কাজ। যেহেতু এটি একটা মৌলিক সংগঠন, রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য যে ব্যাপক ভূমিকা দরকার তার পুরোটাই হচ্ছে এই সনদ নির্মাতারা, অর্থাৎ জাতিসংঘের যারা চার্টার তৈরি করেছে তারা নিরাপত্তা পরিষদ হাতে তুলে দিয়েছে। যার জন্য নিরাপত্তা পরিষদ ছাড়া আর যে কোটা 5টা অঙ্গ সংগঠন আছে এদের হাতে কিন্তু ক্ষমতা তুলনামূলক কম। তবে একথা সত্য যে শান্তি নিরাপত্তা রক্ষায় পরিষদের ভূমিকা কিন্তু খুব একই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে জাতিসংঘের মতো একটা বিশাল আন্তর্জাতিক সংগঠনকে সচল রাখার জন্য কিন্তু সাধারণ পরিষদের ওপর সাধারণ পরিষদের গুরুত্বটা কিন্তু খুব বেড়ে যায়। তাহলে সাধারণ পরিষদের কাজগুলো দেখি, অভ্যন্তরীণ কাজ এবং বাহ্যিক কাজ। অভ্যন্তরীণ কাজের মধ্যে ধরো সদস্যপদ প্রদান, স্থগিতকরণ এবং বহিষ্কার করা, নির্বাচন সংক্রান্ত কাজ। তৃতীয়ত সাধারণ পরিষদের বিভিন্ন আর্থিক কাজ থাকে, সাধারণ পরিষদের তত্ত্বাবধানমূলক কাজ থাকে। দেখো নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের যে 15টি সদস্য রাষ্ট্র থাকে তার 5টি স্থায়ী আর 10টি থেকে অস্থায়ী। ওই 10টি অস্থায়ী রাষ্ট্র কিন্তু সাধারণ পরিষদ নির্ধারণ করে দেয়। তারপর অসি পরিষদের সদস্য, তারপর আন্তর্জাতিক আদালতের বিচারক, এগুলি সব নির্বাচন করে থাকে সাধারণ পরিষদ। এছাড়া নিরাপত্তা পরিষদের সুপারিশে নতুন সদস্য গ্রহণ করা বা মহাসচিব নিয়োগ করা বা কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার করা, এই কাজগুলো করে থাকে সাধারণ পরিষদ। আর জাতিসংঘের যে মূল আর্থিক ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু ডিল করে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘে বাজেট পাস করা, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ করা এবং চাঁদা আদায় করা, এই জন্য যে বিপুল পরিমাণ এই যে জাতিসংঘের যে বিশ্বের শান্তি রক্ষার জন্য যে শান্তি রক্ষার যে মিশনগুলো পাঠায়, পিস কিপিং মিশন, এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ অনুমোদনটাও কিন্তু জাতিসংঘ কিন্তু এই সাধারণ পরিষদ অনুমোদন দিয়ে থাকে। এরপর বিভিন্ন সংস্থার নির্বাচন
আর অন্যান্য সংস্থার এই সবগুলো সংস্থার যে বার্ষিক রিপোর্ট সেগুলো দেখা এবং সবগুলো অন্যান্য সকল অঙ্গ সংগঠনের কাজগুলো তদারকি করে, এগুলি সব করে থাকে সাধারণ পরিষদ। আর বাহ্যিক কাজের মধ্যে যেটা হচ্ছে সাধারণ পরিষদ বাহ্যিক কাজ নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে 10 নং অনুচ্ছেদের কথা বলতে হবে, যে এই অনুচ্ছেদে সাধারণ পরিষদের হাতে ব্যাপক সুদূরপ্রসারী ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। সনদের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় অথবা আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে সাধারণ পরিষদ আলোচনা করতে পারবে। সান ফ্রান্সিসকো সম্মেলনে অস্ট্রেলীয় প্রতিনিধি ডক্টর এইবার্ট বলেছিলেন যে সনদের 4 দেয়ালের মধ্যে যা কিছু বিষয় বা প্রশ্ন আছে তাদের আলোচনা সাধারণ পরিষদ করতে পারবে। এই হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যাবলী। আচ্ছা, এই ক্লাসে তাহলে আমরা সাধারণ পরিষদ পর্যন্তই থাকি, যেহেতু নিরাপত্তা পরিষদটা আমি বলছি যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োগমূলক প্রশ্নের জন্য, উদ্দীপকের জন্য। একই সাথে ওটা আমরা একটু ইলাবোরেটলি পড়ব। তো আমরা পরবর্তী ক্লাসে নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।